বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, একজন পরিচ্ছন্ন নেতা জনাব মনিরুজ্জামান মন্টু ভাই, আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন। দীর্ঘদিন আমরা যার দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছে, যার হাত ধরে এ অঞ্চলে উন্নয়ন হবে, এ অঞ্চলে উৎপাদন হবে, এ অঞ্চলে বেকারত্ব দূরীকরণ হবে, আমাদের প্রিয় নেতা রূপসা তারকাদা দিগলিয়ার মা মাটি মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক, আমাদের আশাকাঙ্ক্ষার প্রতীক জননেতা আব্দুল বারী হেলাল ভাই সহ আমাদের মাঝে উপস্থিত খুলনা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের যুগ্ম আহ্বায়ক বিন্দু, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী, সবাইকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। বক্তৃতার শুরুতেই আমি বলতে চাই, দীর্ঘদিন আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের অনেক নেতা কর্মী যারা আমাদের পিছনে দাঁড়িয়ে রয়েছেন, প্রিয় নেতৃবৃন্দ, আমার পিছনে সহকর্মীবৃন্দ, সবাইকে সামনে এসে বসার জন্য অনুরোধ করছে। পিছনে যারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে এবং আশেপাশে যারা রয়েছেন সবাইকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি বর্ষা, আমাদের শুভ আগমন, যে বর্ষার জন্য আমাদের কিছু এলোমেলো হয়েছে। বক্তৃতার শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি ঘাটপোক ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালিক, মিকাইল বিশ্বাস, কবির শেখ, আমাদের এই অনুষ্ঠান, এই প্রতিকূল পরিবেশের মধ্যে যারা আসিফ সহ যারা আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলতে চাই। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা যে বর্ষবরণ অনুষ্ঠান করছি, দীর্ঘদিন এই অঞ্চলে আমরা আমাদের প্রোগ্রাম, আমাদের কথাবার্তা, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি নাই। আমরা এখন এই নববর্ষ উপলক্ষে আজকে এখানে খেলাধুলা হবে, এখানে সাংস্কৃতিক সন্ধ্যা হবে। আমি শুধু এটুকু বলতে চাই, প্রিয় এলাকাবাসী, প্রিয় এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী মা বোনেরা, আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আগামী দিনে এই অঞ্চলে আমাদের যে 31 দফা দিয়েছেন সেখানে আপনাদের উদ্দেশ্য করে বলেছেন আপনারাও এই অঞ্চলের, এই বাংলাদেশের মানুষ, আমরাও বাংলাদেশের মানুষ। শুধু নেতার সামনে দাঁড়িয়ে বলতে চাই, আগামী দিনে যদি এই অঞ্চলে আমাদের প্রিয় নেতা জননেতা আব্দুল বারী হেলাল ভাইকে আপনার ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে পাঠাতে পারেন, আপনাদের কথা দিয়ে যেতে চাই, এই অঞ্চলের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আমরা মিলেমিশে স্বাধীনভাবে বসবাস করব। যদি এই অঞ্চলে কোনো বিএনপি দলীয় নেতা কর্মী কিংবা আমাদের কোনো অত্যাচারী যারা করেছিল বিগত দিনে, তারা যদি আপনাদের পর কোনো অত্যাচার নির্যাতন চালায় কিংবা চালানোর চেষ্টা করে, আমাদের বিএনপির নেতা কর্মীরা, আমরা সহ আমাদের নেতৃবৃন্দ সহ তাদেরকে প্রতিহত করব এবং এই অঞ্চলে একটি শান্তির ঘাটপোক ইউনিয়ন প্রতিষ্ঠা করব। আজকের এই নববর্ষের এই অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ এবং পরিশেষে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবেন এই আশাবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান আসবে ফিরে, বাংলাদেশে ফিরে বসে। সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আমার আপনাদের কাছে জানিয়ে দিই, প্রতিটি ইভেন্টে আকর্ষণীয় পুরস্কার আছে, কিন্তু মা বোনদের জন্য ইভেন্ট আছে, অতিথির জন্য আছে, সকলের জন্য মুক্ত ইভেন্ট আছে, আকর্ষণীয় পুরস্কার আছে। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ যাচ্ছি রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব মোল্লা সাইফুর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী উৎসব উপলক্ষে শুভ নববর্ষকে সুন্দরভাবে পালন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল
খুলনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ভাই, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, যাকে আপনারা চেনেন, এই মাটির শ্রেষ্ঠ সন্তান, আমাদের প্রাণ প্রিয় নেতা, রূপসা তেরোঘটা দিগলিয়ার উন্নয়নের রূপকার, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, আমাদের প্রাণ প্রিয় নেতা আজিজুল মারি হিলাল। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বারবার নির্বাচিত চেয়ারম্যান, রূপসা উপজেলা বিএনপির সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু। আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার আকৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপসা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন রূপসার আর আকৃতি সন্তান, রূপসা খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান টুকু সহ খুলনা জেলা রূপসা উপজেলা ঘাটবক ইউনিয়ন ওয়ার্ড এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই রূপসা উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও নববর্ষের অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন 5 তারিখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে বিভিন্ন স্থানে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু আমাদের নেতা আজিজুল মারি হিলাল আমাদের নির্দেশনা দিয়েছিলেন যে রূপসা তেরোঘটা দিগলিয়া আমার এলাকা, এই এলাকায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের লোক বসবাস করে, কিন্তু আমার এলাকায় যেন কোনো চাঁদাবাজি, কোনো দখলদারি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, সেইভাবে আমরা রূপসা উপজেলায় যারা বসবাস করি, যে নেতৃবৃন্দ আমরা আছি, আমরা চেষ্টা করেছি কোনো দখলদারি, কোনো সন্ত্রাসী মুক্ত রাখার জন্য, এবং ইনশাআল্লাহ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা পেরেছি, এবং হিন্দু ভাই বোনদের ও আমরা সবসময় দেখভাল করেছি যে কেউ যেন তাদের উপরে কোনো জুলুম অত্যাচার না করতে পারে আমাদের নেতার নির্দেশনায়। আমি বলতে চাই, আমরা যে নেতা পেয়েছি আসলে আমাদের সৌভাগ্য। আপনারা যারা তার পাশে গিয়েছেন তারা দেখেছেন অধিকাংশ সময় উনি কিভাবে এই এলাকার বেকারত্ব দূর করবেন, কিভাবে এই এলাকার উন্নয়ন করবেন, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ কলেজ সহ সমস্ত প্রতিষ্ঠানের কিভাবে উন্নয়ন করবেন, কিভাবে বেকারত্ব দূর করবেন, কিভাবে পানির উন্নয়ন করবেন, এগুলো উনি প্রতিনিয়ত ওনার মাথায় এটাই এবং আমাদের সাথে আলোচনা করেন, এবং ইতিমধ্যে উনি অনেক চাকরি দিয়েছেন। উনি এখনো এমপিও না, মন্ত্রীও না, কিন্তু ইতিমধ্যে আমাদের এই অঞ্চলে অনেক মসজিদ, মাদ্রাসা, কলেজে উনি উন্নয়নের বরাদ্দ দিয়ে ব্যবস্থা করেছেন, অনেক ছেলেদের উনি চাকরি দিয়েছেন। তাই আমি বলতে চাই, গতদিন আমরা যখন প্রস্তুতি সভা করেছি তখন এই এলাকার অনেক মুরব্বী আমাদের কাছে কিছু এই এলাকার সমস্যার কথা বলেছেন, এই এলাকার মন্দির সমস্যার কথা বলেছেন, এই এলাকায় শ্মশানের কথা বলেছেন, নন্দিয়ার বিলের উন্নয়নের কথা বলেছেন। প্রিয় নেতা, আপনি জানেন এই সামনের এই বিলটার নাম হলো নন্দিয়া বিল। এই বিলের পানিবদ্ধতার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার ফসলের ক্ষতি হয়। তরমুজ, বাঙ্গি সহ বিভিন্ন ফসল এখানে উৎপন্ন হয়, এগুলো পানির কারণে এই জায়গায় বন্যায় কবলিত হয়ে প্রতিবার এই জায়গায় বন্যায় কবলিত এই বিলের ফসল
ফসল এবং মাছের ঘের তলিয়ে যায়। তাই আপনার কাছে অনুরোধ করব, আর এই যে আমরা যেখানে দাঁড়িয়ে প্রোগ্রাম করছি, এই জায়গায় একটা ক্লাব ছিল, স্কুল করার কারণে এই ক্লাবটি এখান থেকে তুলে দেওয়া হয়। আপনার কাছে অনুরোধ, আপনি এমপি হওয়ার পরে ইনশাল্লাহ আমরা আপনাকে ভোট দিয়ে এমপি বানিয়ে সংসদে মন্ত্রী আনবো ইনশাল্লাহ। আপনি মন্ত্রী হওয়ার পরে আমাদের এই এলাকার যে সমস্যাগুলো আছে আপনি এই সমস্যাগুলো সমাধান করবেন। প্রিয় ভাইয়েরা, হিন্দু ভাইয়ের প্রতি বলি, এখানে হিন্দু অধ্যুষিত এলাকা, আপনারা কতদিন বলেছেন যে বিএনপি যদি আপনাদের পাশে থাকে তাহলে আপনারা 95% ভোট দিয়ে তারা শীতে বিজয় করবেন। তাই আমাদের নেতা আইজুর বাড়ি হিলালকে আপনারা 95% ভোট দিয়ে ধারে শীষে ভোট দিয়ে যদি এমপি নির্বাচিত করেন, ইনশাল্লাহ মন্ত্রী হয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সমাধান করবে। আর বিশেষ করে হিন্দু ভাই বোনদের বলতে চাই, আপনারা নির্দ্বিধায় এই অঞ্চলে চলাফেরা করবেন। যদি কেউ বিএনপির নাম নিয়ে কোন ধরনের আপনাদের বলে অত্যাচার জুলুম করতে চায়, সঙ্গে সঙ্গে আমাদের এলাকার নেতৃত্বে জানাবেন এবং আমাদের জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মোল্লা সাইফুর রহমানকে। এ পর্যায়ে নববর্ষের আজকের এই নববর্ষের উত্তরণ পড়িয়ে আমাদের অতিথিদের বরণ করে নিয়েছেন ভাটবক ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক। আমাদের প্রধান অতিথি আজিজুল বাড়ি হেলালকে বরণ করে নিচ্ছেন। নববর্ষ শুভেচ্ছায় প্রধান অতিথিকে। আমাদের বিশেষ অতিথি আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানে মনিরুজ্জামান মন্টুকে কবি শেখ বরণ করে নিচ্ছেন। সুন্দর শোভা আশিকুর রহমান, মোল্লা সাইফুর রহমানকে শোভা আশিকুর রহমান, মোল্লা খায়রুল ইসলামকে শোভা আশিকুর রহমান, মোল্লা খায়রুল ইসলামকে দিবেন, খায়রুল ইসলামকে উত্তরণ পড়িয়ে দিবেন। আমরা বাংলা নববর্ষ উদযাপন করতে এসেছি 1432। আতাউর রহমান রুনুকে, কামরুজ্জামান টুকুকে উত্তরণ পড়িয়ে দিচ্ছেন আব্দুল মালেক। মোল্লা ইনামুল কবিরকে সামনে যারা রয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দদেরকে আপনারা উত্তরণ পড়িয়ে দিবেন। পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে। আপনারা এই বলুটি স্কুলের মাঠে যারা উপস্থিত রয়েছেন, এই কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত উক্তিটি আপনারা বিভিন্ন সময়ে এই অঞ্চলের কৃতি সন্তান আবু হোসেন বাবুর মুখে আপনারা শুনেছেন। আবু হোসেন বাবু অসুস্থ রয়েছে, আপনারা সকলে আবু হোসেন বাবুর জন্য দোয়া করবেন। উত্তরণ পড়ানো পর্ব শেষ হয়েছে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনতা জনাব জি এম কামরুজ্জামান টুকু বক্তব্য করবেন। শুভেচ্ছা, সবাই নববর্ষের শুভেচ্ছা। এই মাহাত্ম আমরা শুনেছি, আমাদের শিল্পী যারা গান করবেন, পরিবেশন করবেন, আমাদের কাছাকাছি চলে এসেছে। বক্তব্য রাখবার জন্য যাচ্ছি সাবেক ছাত্রদল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যার জি এম কামরুজ্জামান টুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী উৎসব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, খুলনা জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, ছাত্র দলের সোনালী অতীত, যুব দলের সোনালী অতীত, পরিচ্ছন্ন রাজনীতিবিদ মনিরুজ্জামান মন্টু, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের রূপসা মায়ের গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জননেতা আজিজুল বাড়ি হেলাল। এই বৈশাখী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন খুলনা জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। খুলনা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক যিনি সঞ্চালনা করছেন মোল্লা খায়রুল ইসলাম। রূপসা উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান। স্বেচ্ছাসেবক দলের খুলনা জেলা আহ্বায়ক, আন্দোলনের অগ্নিমশাল আতাউর রহমান রুনু।
সহ খুলনা জেলা বিএনপির সদস্যবৃন্দ, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট গাটবগ ইউনিয়নের মা বোনেরা, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি লম্বা বক্তৃতা করব না, শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ওহে গুণী, আমি তোমার কথাই শুনি। আমরা মনোমুগ্ধকর পরিবেশে যে মানুষটির কথা শুনি তিনি হচ্ছেন আজিজুল বারী হেলাল। আমরা ওনার মুখ থেকে বক্তব্য শুনব। শহীদ ক্ষণজন্মা একজন মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে অল্প সময়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে যেভাবে মাথা উঁচু করে দাঁড় করানোর ব্যবস্থা করেছিলেন, কৃষি বিপ্লব নিয়ে যিনি ভাবতেন, যিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতেন, সেই আলোচনা আমাদের প্রিয় নেতা আজিজুল বারী হেলাল ভাইয়ের মুখ থেকে শুনব। আমি শুধু বলতে চাই, যে মানুষটি খুলনা 4 এলাকার মানুষকে নিয়ে ভাবেন, এলাকার উন্নয়ন নিয়ে ভাবেন, যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ভাবেন, উনি আগামী দিনে ধানের শেষ মার্কা নিয়ে খুলনা 4 এলাকায় নির্বাচন করতে চান। উনি আমাদের নিয়ে স্বপ্ন দেখেন, উনি আমাদের নিয়ে স্বপ্ন দেখেন। ওনাকে নিয়ে কি আমরা স্বপ্ন দেখতে পারি না? তাহলে ওনার স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে ওনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ ভোটে সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে যে আমাদের প্রিয় নেতা আজিজুল বারী হেলাল ভাইকে ব্যাপক ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। উনি যখনই সংসদ সদস্য নির্বাচিত হবেন তখন ওনার যে রাজনৈতিক ক্যালিবার, যে প্রজ্ঞা, ওনার যে যোগ্যতা, সেই যোগ্যতা বলে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি উনি ক্যাবিনেটে পদার্পণ করবেন। আর ক্যাবিনেটে পদার্পণ করলে রূপসা তারকাদা দিঘলিয়ার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। আমরা আজিজুল বারী হেলাল ভাইকে নিয়ে যে লড়াই করব, সেই লড়াইয়ে আপনারা সবাইকে একমত আছেন? একটু হাত তুলে দেখাবেন। আমি আমার প্রিয় নেতা, প্রিয় ভাই, ওনার কাছে একটি আবেদন করব, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত গাটবগ ইউনিয়নবাসীর পাশে আপনি যেভাবে বিগত দিনে ছিলেন আগামী দিনেও থাকবেন। সুখে দুঃখে গাটবগ ইউনিয়নবাসীকে আপনি আপন করে নেবেন। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য যাচ্ছি আজকের অনুষ্ঠানের উদ্বোধক খুলনা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আজকের ইউনিয়নের জনতা জনাব খান জুলফিকার আলী জুলুকে। প্লিজ জুলু ভাই। ঐতিহ্যবাহী ঘাটবগ, রূপসার ঘাটবগ ইউনিয়নের বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে, এই উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সভার মঞ্চবিষ্ট সভাপতি খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু, উপস্থিত রয়েছেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দয় জনাব খায়রুল মোল্লা, জনাব কামরুজ্জামান টুকু, আমাদের সদস্য এম এস সালাম, আনিসুর রহমান, আরিফুর রহমান, শাহানুর রহমান আরজু, রিয়াজ আহমেদ মোল্লা, আমাদের আসাফুর সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠন এবং রূপসা থানা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিশেষ করে আজকে শত ব্যস্ততা
এবং শত বাধা বিভক্তি উপেক্ষা করে কেন্দ্রীয় প্রোগ্রাম বাদ দিয়ে যে ব্যক্তিটি ভোরের ফজরের নামাজ পড়ার পরেই তার হৃদয়ের টানে তার মাটির টানে তার জন্মভূমি এই রূপসার ঘাটবগ ইউনিয়নের তিনি এই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সভার এই উৎসবের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, যিনি এই রূপসা থেকে তার শৈশব জীবন পার করে কৈশোর জীবন পার করে উন্নতর শিক্ষার উদ্দেশ্যে যিনি ঢাকার বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে এখন তিনি বাংলাদেশের নানাবিধ সমস্যার গবেষণায় মগ্ন রয়েছেন। সেই ব্যক্তি আর কেউ নয়, সাবেক ছাত্র দলের সোনালী অতীত, সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সভাপতি, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, এ মাটির প্রিয় সন্তান জনাব আজিজুল বারী হেলাল। উপস্থিত আমার এই অঞ্চলের এই নিরীহ ঘাটবগবাসী হিন্দু মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি নববর্ষের শুভেচ্ছার পূর্বে শুধু এই কথাটি বলতে চাই, গাহি সাম্যের গান যেখানে আসিয়া মিলেমিশে গেছে সব বাধা ব্যবধান। প্রিয় উপস্থিতি, আমাদের এই প্রিয় নেতার উদ্দেশ্য ছিল, আপনারা পূর্ববর্তী বক্তার মাধ্যমে আপনারা শুনেছেন, এই অঞ্চলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা কিভাবে বসবাস করি এ বিষয়ে আবার নতুন করে এই সবার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইনি। শুধু এইটুকু বলতে চাই, এই অঞ্চলে আমাদের হিন্দু এবং মুসলমানরা আমরা কিভাবে, এখানে দেখেন মন্দির, এই সভা যেখানে হচ্ছে এই উৎসব তার পাশেই একটি মন্দির। একটা সময় জানেন, যখন জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই অঞ্চলে আমাদের আজিজুল বারী হেলালকে অনেক কিছু দায়িত্ব দিয়েছিলেন উন্নয়নের ব্যাপারে। তিনি শুধু মসজিদের উন্নয়ন করেননি, সেই সময়ে আমাদের ত্রাণ কমিটির মাধ্যমে অসংখ্য মন্দিরে তার নিজের দেওয়া যে সমস্ত প্রতিশ্রুতি ছিল সেগুলো তিনি কিন্তু স্বল্প সময়ের জন্য তিনি সেটি পূরণ করেছিলেন এবং এখনো তিনি চেষ্টা করে যাচ্ছেন। এই অঞ্চলে এই সমস্ত রাস্তাঘাট, এই অঞ্চল অনুন্নত, সেই কারণে তার কিন্তু মেধা রয়েছে, যার কাছে রয়েছে দিন রাত যিনি স্বপ্ন দেখেন এই রূপসা তেরোখাদা দিগলিয়ার মানুষ যেন নির্বিঘ্নে বসবাস করতে পারে, তিনি আর কেউ নাই, আজকের প্রধান অতিথি জনাব আজিজুল বারী হেলাল। আমরা এই ঘাটবগ এই উৎসবের মাধ্যমে আমরা তাকে ধন্যবাদ জানাবো। এই কারণে আজকে ইনি এইখান থেকে এই অনুষ্ঠান থেকে এখনো কিন্তু তিনি রূপসায় এই মাত্র পাও দিলেন, এইখানে সরাসরি ঢাকা থেকে এইখানে আসছেন এবং এইখান থেকে ঢাকায় চলে যাবেন। ক্যানাডীয় তার যে একটি মন্ত্রী আসেন, তিনি তার সঙ্গে আজকে শেরাটনে তার প্রোগ্রাম রয়েছে। অতএব শিডিউল টাইমে আপনারা জানেন বিদেশি মন্ত্রীদের শিডিউল টাইম ঠিক রাখতে হবে, এই কারণে তিনি এই অনুষ্ঠান সেরে আবার ওই প্রোগ্রামে তিনি ঢাকায় রওনা দেবেন। তিনি তার এই মূল্যবান সময় আমাদেরকে এই মাটিতে এই অঞ্চলে এসেছেন বলে আমরা আবারও তাকে করতালি দিয়ে আর একবার অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, আজকে এখানে আমাদের শুভ উদ্বোধনের কথা ছিল, এখানে কিছু ক্রীড়া অনুষ্ঠান হবে। যেহেতু প্রধান অতিথি আপনারা জানেন বাংলাদেশ টেলিভিশন এবং রেডিও বাংলাদেশ সহ যে সমস্ত নামি দামি শিল্পীরা কিছুক্ষণের মধ্যেই তারা
আমাদের এই মাঠে ফিরে এখনই আসবেন, আপনারা দেখতে পারবেন, আপনারা অপেক্ষা করবেন। দুই একটি ক্রীড়া অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকের বর্ষবরণ অনুষ্ঠান, বাংলার ঐতিহ্য, নববর্ষের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো যেন আপনাদের মাঝে আমরা পরিদর্শন করতে পারি। অন্তত ক্ষণেক সময়ের জন্য আমরা কিছুটা আনন্দ উপভোগ করি এবং এই আনন্দ নিয়ে আমরা ঘরে যাব, ঘরের নির্বিঘ্নে ঘুমাবো। আমরা যেরকম মসজিদে আমাদের যেরকম আজানের ধ্বনি হয়, আজান ধ্বনি শেষে আবার উলুদ ধ্বনি, ঘন্টার ধ্বনি হয়, আমরা যেন এইভাবে এই অঞ্চলে বসবাস করতে পারি। কোন হিন্দুর যদি মারা যায়, আমরা যেরকম শ্মশানে যাই তাদের শেষ কৃষ্টের জন্য সমবেদনা জ্ঞাপন করি, তেমনি মুসলমানরাও যখন মৃত্যুবরণ করে আমাদের গোরস্থানে আমরা হিন্দু মুসলমানরা যে যেরকম সমবেদনা জ্ঞাপন করি, সেই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। আগামী দিনে এই ধানের শীষের নির্বাচনে আপনাদেরকে ঘরে ঘরে যে আপনাদের প্রিয় সন্তানের কথা বলতে হবে। আপাতত এইটুকু বলে ধানের শীষকে আগামী দিনে আপনারা বিজয়ী করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতকে মজবুত করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা জননেতা মনিরুজ্জামান মন্টু এ পর্যায়ে আপনার সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এ মাটির কৃতি সন্তান, যিনি এসএসসি পাশ করে এইচএসসি পাশ করে উচ্চ শিক্ষার লাভের আশায় প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মাতৃ আসনে বসিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির যাত্রা শুরু করেছিলেন। হাঁটি হাঁটি পা পা করে একসময় সারা বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অর্জন, একজন নিরহংকার, সদালাপী এবং সত্তার প্রতীক রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক, আপনাদেরই সন্তান, আপনাদের ভাই জনাব আজিজুল বারী হেলাল। মঞ্চে উপবিষ্ট খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বড় ভাই খান জুলফিকার আলী জুলু, বন্ধুবার মোল্লা খায়রুল ইসলাম, অনুস্পতি কামরুজ্জামান টুকু, বিএনপির সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, এই উপজেলার আহ্বায়ক সদস্য সচিব, উপস্থিত রয়েছেন বিএনপির অন্যতম চালিকা শক্তি অঙ্গ সংগঠনের প্রধানরা, সামনে উপবিষ্ট এই অঞ্চলের শান্তিপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পয়লা বৈশাখ বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি উৎসব। এটা গোড়াপত্তন যখন হয়েছিল, ইতিহাসবিদদের বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে। কেউ বলে থাকেন শশঙ্কর আমলের সৃষ্টি উৎপত্তি, বেশিরভাগ ঐতিহাসিকরা বলে থাকে সম্রাট আকবর এটা চালু করেছিলেন তার খাজনা উত্তোলনের ক্ষেত্রে। এই বাংলা পঞ্জিকা চালু হওয়ার পূর্বে হিজরি সন অনুযায়ী তৎকালীন রাজা বাদশাহ সম্রাটরা তাদের খাজনা উত্তোলন করত। হিজরি সনের দিনক্ষণ চাঁদের উপর নির্ভর করত তারা। এক সময় দেখা গেল যে চাঁদের উঠা সঙ্গে কৃষকদের এই যে ফসল উত্তোলনের সময় ব্যবধান হয়ে যাচ্ছে। পরবর্তীতে তৎকালীন বিখ্যাত জ্যোতির্বিদ ফতেউল্লাহ তাকে ব্যবহার করলেন সম্রাট আকবর। ব্যবহার করে
এই বাংলা সনের কর্মকাণ্ড তিনি শুরু করেছিলেন। এরপর দীর্ঘ বছর বিশেষ করে বাংলা ভাষাভাষী যে ভূখণ্ড রয়েছে আমাদের দেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় এই বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিন একটা উৎসব মুখর পরিবেশে উদযাপন হয়ে থাকে। এটা বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের প্রথম তারিখ, যেটা বঙ্গাব্দের প্রথম দিন বলা হয়। এটা আমাদের নিজস্ব সংস্কৃতি, এটা আমাদের আবেগের এবং অনুভূতির ব্যাপার। সে বহু বছর পূর্ব থেকে যারা এখানে বয়স্ক লোক রয়েছেন এই দিনটি যথাযথ মর্যাদায় এবং আনন্দের সহিত পালন করে থাকে। আমাদের এই নববর্ষের অর্থাৎ বাংলা পঞ্জিকার বছরের শুরুর দিনটি আমরা কুশল বিনিময় করি শুভ নববর্ষ হিসাবে। এবার বলতে হয় যে আমাদের এই যে কৃষ্টি কালচার, এটা ধারাবাহিকতার ছেদ কেন পড়ল? ধারাবাহিকতার ছেদ পড়েছে গত 1.5 যুগ ধরে। তার পূর্বে কিন্তু আমাদের দেশের আমাদের স্বকীয় সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, এগুলো বজায় ছিল। গত 1.5 বছর যখন একটি মাফিয়া স্বৈর সরকারের আগমন ঘটল বাংলাদেশে, তারপর আমরা দেখলাম আমাদের নিজস্ব সংস্কৃতির মধ্যে তারা জগা খিচুড়ি শুরু করেছে। কখনো হিন্দি সংস্কৃতি, কখনো পাশ্চাত্যের সংস্কৃতি। কিন্তু আমাদের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে তারা ভুলুণ্ঠিত করতে চেয়েছিল। কেন ভুলুণ্ঠিত করতে চেয়েছিল? আমাদের এই বদ্বীপ আকৃতির ভূখণ্ডের মানুষ যখনই তাদের নিজস্ব সংস্কৃতিতে তারা আবদ্ধ থাকে, তখনই তাদের মধ্যে দেশ প্রেমের অনুভূতি জাগ্রত হয়। আর কোন স্বৈর শাসক চায় না জনগণের মধ্যে দেশ প্রেমিকতা উদ্বুদ্ধ হোক, কারণ দেশ প্রেমিকতা উদ্বুদ্ধ হলে জনগণ তখন স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটাই হচ্ছে প্রকৃতি ইতিহাস। এমন একটি পরিস্থিতিতে আমরা দেখলাম 5ই আগস্টের মাধ্যমে মাফিয়া সরকারের পতন ঘটল। আজকের এই দিনটি একটি স্বৈরাচার সরকার মুক্ত একটি সুস্থ এবং শান্তিপূর্ণ পরিবেশের দিন। এই দিন আমরা বাংলা ভাষাভাষী, অমাঙ্গালী এবং বিভিন্ন ধর্মের মানুষ আমরা এই নববর্ষকে আমরা আনন্দঘন পরিবেশে উদযাপন করছি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতৃত্ব জনাব তারেক রহমান, তার নির্দেশনা অনুযায়ী বিএনপি প্রতিটা সাংগঠনিক স্তরে এই দিনটি উৎসব মুখর ভাবে উদযাপন করেছে। আমরা চাই আমাদের পূর্বপুরুষরা কি সংস্কৃতি নিয়ে, কি খেলাধুলা নিয়ে মেতে থাকতো, হাডুডু, দাঁড়িয়া বাঁধা, গোল্লাছুট, এরপরে আমরা দেখেছি নৌকাবাই, ঘোড় দৌড়, এইগুলো কিন্তু আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। একটা কথা মনে আছে, এক সময় আমাদের নেতা বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশকে উনি কোথায় নিয়ে যেতে চান? বাংলাদেশকে তার শিকড়ের জায়গা নিতে চান, যেখানে আমাদের থাকবে দেশপ্রেম, আমাদের থাকবে পুরনো যে ঐতিহ্য, পুরনো ইতিহাস, আমাদের গর্বের এবং অনুভূতির যে বস্তু এবং বিষয়, সেগুলো আমাদের হৃদয় পটে অঙ্কিত থাকবে। বিগত দিনের কি আমাদের মধ্যে থাকবে? মহান মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করেছিল, আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র পাবো, বৈষম্যহীন রাষ্ট্র পাবো,
আইনের শাসন যেখানে থাকবে, মানবিক অধিকার যেখানে থাকবে, বাক স্বাধীনতা যেখানে থাকবে, সেইখানে আমাদের নেতা এদেশকে নিয়ে যেতে চায়। সঙ্গত কারণে উনি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। আর আওয়ামী লীগ যদি এই শব্দ ব্যবহার করত, তাহলে মানুষ সহজে মানুষের কাছে অনুমেয়। হাসিনা টেক ব্যাক বাংলাদেশ মানে তার পিতা বাকশালের জায়গায় বাংলাদেশকে নিতে চায়। আর আমরা টেক ব্যাক বাংলাদেশ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য হচ্ছে আমরা শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের জায়গায় বাংলাদেশকে নিতে চাই। এই হচ্ছে দুটি দলের পার্থক্য। হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এলাকা, আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের দলীয় গঠনতন্ত্রে কোন নির্দিষ্ট ধর্মের মূল্যবোধের কথা লেখা নাই। এই 5ই আগস্টের পরে ধর্মভিত্তিক একটি দল আপনাদেরকে আপন করে নেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে, আপনাদেরকে মনে রাখতে হবে মহান মুক্তিযুদ্ধে আমাদের নেতা, প্রিয় নেতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমরে যুদ্ধ করেছেন। আর সেই সময় কোন রাজনৈতিক দল আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল? কারা হানাদার পাকিস্তানিদেরকে, আমাদের মা বোনদেরকে জিরিয়ে দিয়েছিল? কাদের সহযোগিতায় আমাদের মা বোনের ইজ্জত হরণ করেছিল পাকিস্তানিরা? এটা আবার মুরব্বীদেরকে স্মরণ করে বর্তমান প্রজন্মকে জানাতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, 54 বছর পূর্বের যে স্বভাব, যে সম্প্রদায় গোষ্ঠী সংগঠনের মধ্যে ছিল, সেই সংগঠনকে সুযোগ দিলে তারা একই কাজে লিপ্ত হবে। বাঘের বংশধর 54 বছর বয়সে যে বাঘ মানুষ খায়, 54 বছর পরে যে প্রজন্ম বাঘ হিসেবে বিচরণ করছে, তারা কি মানুষ খাবে না? অবশ্যই খাবে। অতএব এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। তাদের মুখে মধু অন্তরে বিষ, এই বিশ্বাস করবেন না। যে কথাটি বলছিলাম, আমাদের গঠনতন্ত্রে কিন্তু নির্দিষ্ট কোন ধর্মের কথা উল্লেখ নাই। আছে কি? ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে বিএনপি, অর্থাৎ প্রতিটা ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে। কোন অতি উৎসাহী উচ্ছৃঙ্খল সমাজ অথবা গোষ্ঠী অথবা ব্যক্তি কোন ধর্মের প্রতি যদি আঘাত করে, তাদের রক্ষার দায়িত্ব নেবে ইনশাল্লাহ বিএনপির নেতা কর্মীরা। আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জাতির জন্য শ্রেষ্ঠ দর্শন দিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদ। আর এই বাংলাদেশি জাতীয়তাবাদের ছাতা নিচে বাঙালি, অবাঙালি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল ধর্মের মানুষের আশ্রয়স্থল রয়েছে। অতএব বিএনপি কখনো আপনাদেরকে সংখ্যালঘু বলে না, বিএনপি আপনাদেরকে বলে বাংলাদেশি। আমাদের প্রিয় নেতা বলেছেন যে এই ভূখণ্ডে বসবাসকারী সকলেই বাংলাদেশি, সকলের সমান সুযোগ রয়েছে। আমি মুসলিম হিসাবে যে সুযোগ আমার, আপনি হিন্দু হিসেবে আপনার সেই সুযোগ আমরা ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় নিশ্চিত করব। হিন্দুরা যারা নিজেদেরকে একটু ক্ষুদ্র মনে করেন, আমরা বিএনপি নেতা কর্মীরা তা মনে করি না। আমরা স্পষ্টভাবে বলে যাচ্ছি, আপনি বাংলাদেশের অধিবাসী, আপনি সম অধিকার পাওয়ার অধিকার আপনার রয়েছে, এবং সেটা নিশ্চিত করবে আপনাদের ভোটে আল্লাহর ইচ্ছায় যদি বিএনপি ক্ষমতা যায়, আর আপনাদের এখান থেকে আপনাদের কৃতি সন্তান যারা আজিজুল বাড়ি হেলালকে যদি বিপুল ভোটের ব্যবধানে তারেক শীর্ষ থেকে বিজয় করতে পারেন। দুটি কথা বলে বক্তব্য শেষ করব। এখানে খাবার পানির সংকট রয়েছে। দেখেন, আপনাদের প্রিয় নেতা এসে প্রথমে আমার বলল এখানে কি সুপেয় পানির অভাব রয়েছে? আমি বললাম হ্যাঁ, খাবার পানির অভাব রয়েছে। একজনের কাছে শুনলাম এই অভাব পূরণের উপায় কি। উনি বললেন ডিপ টিউবওয়েল আছে দুটি, আর একটা দুটি হলেই ইনশাল্লাহ আমাদের খুব ভালো হয়। তাৎক্ষণিকভাবে উনি একজন সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিকে ফোন করেছেন,
বলেছেন আমার এই অঞ্চলের মানুষেরা দুঃখী, শান্তিপ্রিয়, খাবার পানির কষ্ট পাচ্ছে, এখানে আপনাদেরকে টিউবওয়েল, ডিপ টিউবওয়েল দিতে হবে। সেই কর্মকর্তা ইতিমধ্যে অফিস থেকে এখানে রওনা হয়েছে। তারপরে আমি দাবি জানাবো, সরকারি ফাইল পত্র চালাচালিতে যদি দেরি হয়, অন্তত পক্ষে আপনার তহবিল থেকে একটি ডিপ টিউবওয়েল খাবার পানির জন্য, খাবার পানির অভাব পূরণের জন্য আপনাকে দিতে হবে। আপনার কাছে এই দাবি রইল। আরেকটি বিষয় বলতে চাই, একটু বসে নেন একটু বসেন। পার্শ্ববর্তী বাগেরহাট জেলার কিছু দুষ্কৃতিকারীরা হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন করে আজকের দিনের পর থেকে এইটা চিরদিনের জন্য বন্ধ থাকবে। আপনাদের নেতা ডিআইজি সাহেবকে ফোন করবেন যে আমার খুলনার ভূখণ্ডে পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের কোন সন্ত্রাসীরা আমার হিন্দু মা বোনের উপরে যে নির্যাতন চালাবে, আমরা তা কখনো সহ্য করব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে কষ্ট স্বীকার করে এখানে বসার জন্য আমি খুলনা জেলা বিএনপির পক্ষে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মনিরুজ্জামান মন্টুকে। আমাদের প্রিয় নেতা আজিজুল বাড়ি হেলালের সফর সঙ্গী হিসেবে আমাদের মাঝে এসেছেন কষ্ট করে। শওকত হোসেন ওনাকে এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে খুলনার রাজনীতিতে যিনি তরুণ তুর্কি হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন, খুলনা 5 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে উড্ডীন করেছেন যুব সম্রাট, আমাদের প্রিয় মানুষ এবাদুল রুবায়েত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা জেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ। আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় নেতা 1997-98 সালের পর থেকে এই অঞ্চলের মানুষকে যিনি চিন্তা করেন, এই অঞ্চলের মানুষকে তিনি দুহাত ভরে দিয়েছেন, এই অঞ্চলের মানুষের সুখ দুঃখে বিভিন্ন সময়ে তিনি পাশে দাঁড়িয়েছেন। দূর দূরান্ত থেকে তিনি যেখানে থাকেন, সৌদি আরবে উমরা করতে গিয়েছেন, বিদেশে ছিলেন, জেলখানায় অসংখ্যবার গিয়েছেন, সেখান থেকে এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিয়েছেন। আমরা শুধু তার কাছ থেকে নিয়েছি, আমরা থেকে কিছু দেওয়ার সৌভাগ্য হয় নাই। আগামী নির্বাচনে এই অঞ্চলের মানুষ, আমরা যদি তার ঋণ শোধ করতে চাই, অবশ্যই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জাতীয় সংসদে তাকে পাঠালে, আমরা যদি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে তাকে পাঠাতে পারি, অবশ্যই আমাদের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান অবশ্যই তার মন্ত্রিসভায় উচ্চ স্থানে খুলনা বিভাগের পক্ষ থেকে তাকে আসীন করবেন। আমরা প্রত্যাশা রাখি এ পর্যায়ে বক্তব্য রাখছেন এই অঞ্চলের কৃতি সন্তান, এই অঞ্চলের রাজনৈতিক শ্রেষ্ঠ সন্তান, যিনি অঞ্চলের মানুষের জন্য সারা জীবন শুধু দিয়েই যাচ্ছেন, করেই যাচ্ছেন। আমাদের প্রিয় মানুষ, বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত তথ্য বিষয়ক সম্পাদক, এই অঞ্চলের মামাটি মানুষের প্রিয় মানুষ, জনতার এমপি, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন আগামী মন্ত্রিসভার অন্যতম সদস্য ইনশাআল্লাহ আমাদের প্রিয় মানুষ আজিজুল বাড়ি হেলাল বক্তব্য রাখছেন। জনাব আজিজুল বাড়ি হেলাল।
আসসালামু আলাইকুম। এবং আমাদের এই বলটি গ্রামের সমস্ত মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে এই প্রকৃতির পল্লী প্রকৃতির এই দুপুরবেলা খা দুপুরবেলা আপনারা সবাই এই বলটি গ্রামের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এজন্য আমি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের দলের নেত্রী যিনি বাংলাদেশের এখন সমস্ত ধর্ম এবং বর্ণের মানুষের ঐক্যের প্রতীক মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি গত 17 বছর এই দেশের প্রত্যন্ত মানুষকে, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে, এই দেশের সংগ্রামী মানুষকে রাজপথে উদ্বুদ্ধ করেছেন এই ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায়ের জন্য। যে 24-এর গণ অভ্যুত্থান যে প্রধান রূপকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার প্রিয় এই বলটি গ্রামের মানুষ, আপনাদের অনেক অতীত ঐতিহ্য রয়েছে, আপনাদের অনেক সুনাম রয়েছে। আমি যে কথাটি দিয়ে আমার বক্তব্য শুরু করব, আমি যখন এই সকালবেলা এই বলটি গ্রামে আসলাম, আজকে খুব ভোরে সূর্য ওঠার সাথে সাথে ঢাকা থেকে রওনা দিয়েছি এই বলটি গ্রামের মানুষের সাথে নববর্ষে। যদিও গতকাল ছিল নববর্ষ, আজকে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব। তাই সূর্য ওঠার সাথে সাথে ঢাকা থেকে রওনা। আমি যখন এখান থেকে আসি, পিঠাবন গ্রাম দিয়ে আসি, তখন পাশেই দেখলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের বাসস্থান। আপনারা সবাই জানেন, তাই না? এই পিঠাবন গ্রামে পিরালি ব্রাহ্মণের জন্ম হয়েছিল, তাই না? পিরালি ব্রাহ্মণ ছিলেন রবীন্দ্রনাথের চতুর্থ পূর্বপুরুষ, অর্থাৎ রবীন্দ্রনাথের দাদার নাম আমরা সবাই জানি, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তাই না? তারও দাদা, তারও এক পুরুষ আগের যে পুরুষ এখানে ছিল পিরালি ব্রাহ্মণ। এমন একটা বিখ্যাত মানুষের পূর্বপুরুষের জন্মস্থানে আমি আসলাম, আসলে নিজে একটি অন্তরে শিহরিত অনুভব করি। যেমন একজন বিখ্যাত কবির পূর্বপুরুষের বাসস্থান দিয়ে আমি যখন আসলাম পিঠাবন দিয়ে, পিরালি ব্রাহ্মণ, এমন একজন বিখ্যাত লোকের এখানে জন্ম। পরে তারা অবশ্য আপনার কলকাতার জোড়াসাঁকোয়, সব ইতিহাসটা আপনারা জানেন, তাই না? কিন্তু আমাদের এই মাটির সন্তান, ঠিক তো? এই ঘাটবুক ইউনিয়নে আরো অনেক বিখ্যাত মানুষের জন্ম হয়েছে। কয়েকজন লোকের নাম যদি আমি না বলি তাহলে আসলে ঘাটবুক ইউনিয়নে মানুষের সাথে তাদের প্রকৃতির ইতিহাসটা আমাকে তুলে ধরতে হবে। আপনারা দেখেছেন মনোরঞ্জন মালাকারের নাম শুনেছেন না? উনি যদিও আমাদের দল একসময় করতেন, কিন্তু এর আগে তিনি কিন্তু একজন বিখ্যাত বামপন্থী নেতা ছিলেন, জানেন তো? বিখ্যাত নেতা ছিলেন। আমরা যারা রাজনীতি বিজ্ঞানের ছাত্র, রাজনীতি নিয়ে গবেষণা করি, এইরকম রাজনীতি নিয়ে আমরা যারা পড়াশোনা করি বা জানি, আমরা কিন্তু মনোরঞ্জন মালাকারকে চিনতাম। আমি যেদিন দেখলাম যে ওনার বাড়ি ডোবাতে, আমি আসলে অনেক অবাক হয়ে গেছিলাম যে ডোবাতে এরকম একজন বিখ্যাত রাজনীতিবিদ জন্মগ্রহণ করেছেন। তারপরে আমাদের এখানে আরো অনেক লোকের নাম বলতে হয়, যেমন আমাদের দল করত না, আমাদের দল তো মনির আহমেদ দানা, নাম শুনেছেন না? এই দলের জন্য তারও অনেক ত্যাগ আছে। আমাদের আরেকজন নেতা ছিল, তিনি 2007 সালে আমি যখন নির্বাচন করি তখন আমার সাথে সে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিল অরবিন্দ বুলু, নাম শুনেছেন না? এই অরবিন্দ বুলু তার সন্তানও মনে এখন আমাদের দল করে, এখানে আছে কিনা আমি জানি না।
তার স্ত্রীর সাথে আমার দেখা হয়েছে, এখানে আছে কিনা আমি জানি না। তারপরে আমাদের কালাম মোল্লা ভাই, তাই না, কালাম মোল্লা ভাই ছিল। এরকম অনেক, আমাদের শিয়ালির একজন চেয়ারম্যান ছিল ইলিয়াস মোল্লা, তাই না, বিখ্যাত। এনারা অনেক কিন্তু সমাজ হিতৈষী মানুষ, যারা এই গ্রামে বিখ্যাত মানুষ। আমি তাদের শান্তি কামনা করি, আত্মার শান্তি কামনা করি তারা, এবং তাদের সেই দেখিয়ে যাওয়া পথ যে এই ঘাটবুকের উন্নয়নের জন্য কিভাবে সামাজিক এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে হয়, আমরা তাদের সেই পথ অনুসরণ করি। আজকে বুদটি ইউনিয়নে আমি এসে শুনলাম যেখানে কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ সুপেয় পানি, যেই পানিটা আপনারা পান করেন, এখানে খুবই অভাব। আমি শুনছি যে বৃষ্টির পানি ধরে রেখে নাকি আপনাদের খেতে হয়। আমি তখন এই পানির যে কর্তৃপক্ষ, আমাদের পাবলিক হেলথ, তাদের সাথে কথা বললাম। তারা আমাদের যে তথ্যটা দিল যে আমাদের যে ভূগর্ভস্থ পানি, এটা গ্রাউন্ড ওয়াটার, এই যে মাটির নিচে যে পানি, এটা নাকি লবণাক্ত, এটা নাকি কলের অনেক যে পাইপগুলো আছে সমস্যা হয় এখানে পানি। তবু আমি তাদের বললাম, আমাদের এই অঞ্চলের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানো, নন্দু কই, এই নন্দুরে আমি বলেছি, আমি পাবলিক ক্ষেত্রেও বলেছি, আমরা বিএনপি রাজনৈতিক দল হিসেবে আমি চাই এখানে একটি টিউবওয়েল বসানো হবে, এবং এই একটি ডিপ টিউবওয়েল অর্থাৎ অগভীর নলকূপ, না গভীর নলকূপ কি বলে, গভীর নলকূপ, এইটা একটা এখানে বসানো হবে ইনশাআল্লাহ। আমি প্রশাসনের যে পাবলিক হেলথ তাদেরকে আবেদন জানাচ্ছি, আমি যে নন্দু তাকেও বলছি, সে বক্তব্য দিলেই ভালো হতো, তার এলাকার সমস্যাগুলো আমাকে বলতে পারতো, কিন্তু আমার ব্যক্তিগত আলাপচারিতায় আমার দলের নেতৃবৃন্দ মালিক ভাই এবং মিকাইল এরাও বলেছেন। আমাদের বিএনপির সভাপতি, খুলনা সমগ্র জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু আমার আগে যে বক্তব্য দিল, সে কিন্তু প্রথম এটা অ্যাড্রেস করেছেন যে এই এলাকার, যদিও তার কিন্তু বাড়ি আপনার পাইকগাছা, কিন্তু দেখেন সে এলাকায় এসে ঠিকই এই এলাকার খবর নিয়ে, এইটাই হলো বিএনপির বৈশিষ্ট্য। বিএনপির বৈশিষ্ট্য কিন্তু এটা যে আপনারা জনগণের সাথে সম্পৃক্ত হওয়া। আমাদের যে কদিন এটা এখানে আছেন সবার নামে হয়তো নাম এখানে বলতে পারছে না, এই যে আমার রূপসা উপজেলার প্রেসিডেন্ট সাইড চেয়ারম্যান, আমার আইজগাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলু চেয়ারম্যান, আমার রূপসা উপজেলার সেক্রেটারি জাবেদ, আরও এখানে আছে খাইরুল মোল্লা, কবির মোল্লা আছে, তারপরে আমার এই যে কামরুজ্জামান টুকু আছে, আমাদের স্বেচ্ছাসেবক দলের রুনু আছে, আমাদের যুব দলের নেতা আছেন, বেশ জনপ্রিয় নেতা এবাদুল হক রুবায়েত, এরা সবাই আপনার এখানে যত লোক দেখছেন আমাদের বিএনপি নেতৃবৃন্দ, এই যে মন্টুর নেতৃত্বে আমাদের এই জাতীয়তাবাদী দল এখন প্রচারিত হচ্ছে, তারা কিন্তু এই গ্রামে এসেই এই গ্রামের সমস্যা কি শুনেছে। আরেকটি সমস্যা তারা বলেছে, আমাকেও বলেছে, আমি পানির বক্তব্যটা শেষ করিনি, আপনাদের এটা ডিপ টিউবওয়েল তো হবে ইনশাআল্লাহ, এবং আমি পাবলিক হেলথে আবেদন করেছি, নন্দুকেও বলে যাচ্ছি, 2টা থেকে পানির ট্যাঙ্কি যাতে বৃষ্টির পানি আপনারা ধরে রাখতে পারেন, 2টা পানির ট্যাঙ্কি এই বুদটি গ্রামে বসানো হবে, এবং একটা টিউবওয়েল। এটা হলো পানির আপাতত সমস্যা। ইনশাআল্লাহ যদি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, যদি একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয়, বেগম খালেদা জিয়া বা তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, এই বুদটি গ্রামকে আমরা আধুনিক এবং আদর্শ বুদটি গ্রাম করব। কারণ বিএনপি জনসম্পৃক্ত দল, জনগণের সাথে কথা বলে রাজনীতি করে। আরেকটি কথা আমার নেতৃবৃন্দ বলেছে, আমাদের সভাপতি মন্টু সহ আরো যাদের নাম বললাম, এই সামনের চেয়ারে যারা বসে আছে, তো সবাই বলেছে একটা কথা, যে আমাদের এখানে একটা নন্নিয়া বিল আছে, তাই না, এই বিলিতে জলাবদ্ধতা হয়, ওয়াটার লগিং যেটাকে বলা হয়, তাই না। এই ওয়াটার লগিং এর সময় হয় কি, আমরা ফসল ফলাতে পারি না, আবার আপনার আমাদের যে মাছের চাষ হয় সেগুলো বন্যার পানিতে, এরকম অনেক সমস্যা হয়।
আমি এই যে খালগুলো আছে বিলের পানিটা বের হওয়ার জন্য, এই খাল খননের জন্য এবং এই বিলের পানি নিষ্কাশনের জন্য যে ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ ওয়াবদা, তাই না? এটা ডিপার্টমেন্ট ওয়াবদা না, পানি উন্নয়ন বোর্ড যাকে বলেন। আপনারা যারা এখানের নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, আমি আমার দল বিএনপিও, আপনারা যেহেতু বলেছেন এই কথাটা, আপনারা এই ওয়াটার বোর্ড ডেভেলপমেন্টের সাথে যোগাযোগ করুন। বাদ বাকি কাজ আমি করে দেব, যাতে আমাদের এই নন্দিয়াগুলোর পানি নিষ্কাশন হয়। আরেকটি কথা, আমাদের সভাপতি সহ আরো অনেকেই দেখলাম বক্তৃতায় বলল যে পাশের জেলা থেকে বা যে কোনো জায়গা থেকে, আমাদের নিজেদের মধ্যে হতে পারে, যারা এসে এই অঞ্চলের নিরীহ মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে। আপনারা দেখেছেন এই পর্যন্ত সে বিএনপি করুক আর যে দলই করুক, আমরা তাদের উপরে ব্যবস্থা নিয়েছি যারা মানুষের উপর নির্যাতন করে, মানুষের উপর অন্যায়ভাবে টাকা পয়সা লুটপাট করে, সম্পদ লুটপাট করে, জমি লুটপাট করে, বিভিন্ন রকম সন্ত্রাসের সাথে জড়িত। আমি আবারও বলছি, প্রশাসনের যদি কেউ এখানে থেকে থাকেন, গোয়েন্দা সংস্থার যদি কেউ থেকে থাকেন, আমার বিএনপি দায়িত্বহীন কণ্ঠে বলছি, কোন সন্ত্রাসী এবং চাঁদাবাদী স্থান বিএনপিতে নেই, অতীতেও ছিল না, এখনো নেই। যারা করছেন আমরা তাদের উপর ব্যবস্থা নিচ্ছি। প্রশাসনকেও বলবো যে বিএনপির হাতে কিন্তু প্রশাসনিক ক্ষমতা নেই, বিএনপির হাতে আছে সাংগঠনিক ক্ষমতা। আমরা সেই সাংগঠনিক ক্ষমতা দিয়ে তাদেরকে আমরা নিবৃত করার চেষ্টা করছি। প্রশাসনকে বলবো আপনারাও আইনের আশ্রয় নিয়ে তাদেরকে দমন করুন, কারণ কোন সন্ত্রাসী কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, কর্মী হিসাবে সে পরিগণিত হতে পারে না। একমাত্র দল বিএনপি। আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে না? বিএনপি ছাড়া অনেক রাজনৈতিক দল আছে। ভাবটা এমন যে সমস্ত রকম সন্ত্রাসী চাঁদাবাদী যেন এই বিএনপি করছে, বিএনপি তো সেটা অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, বিএনপি তো ব্যবস্থা নিচ্ছে। আর কোন রাজনৈতিক দল কি ব্যবস্থা নিচ্ছে তাদের উপর? তারা কি সমস্ত সন্ত্রাসী চাঁদাবাদীর সাথে জড়িত না? আপনারা যদি চোখ কান খোলা রাখেন দেখবেন যে বিএনপি একমাত্র দল তাদেরকে নিয়ন্ত্রণ করছে। এবং আমি আপনাদের সন্তান হিসাবে, আপনারা জানেন যে আমার বাড়ি আইজগাত ইউনিয়ন, 1 নম্বর আইজগাত ইউনিয়ন, তাই না? আপনাদের বাড়ি আমরা 5 নম্বর ঘাটবক ইউনিয়ন। আপনারা দেখবেন যে আমি আপনাদের সন্তান হিসেবে বলে যাচ্ছি যে এখানে বিএনপি একটি জনসম্পৃক্ত দল হিসাবে, জনগণের বন্ধু হিসাবে ইনশাআল্লাহ বিএনপি ভবিষ্যতে কাজ করবে। অতীতেও করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। আপনারা যে সমস্ত, আপনারা যদি কোনো সমস্যা মধ্যে পড়েন, আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন। এবং আমার ফোন নাম্বার অনেকের কাছে আছে। আমি অনেকবার আপনাদের এইসব এলাকায় প্রোগ্রাম করেছি, বক্তৃতা দিয়েছি, এসেছি। আপনাদের ভাই হিসেবে যদি কোনো উপকার করতে পারে, যখনই প্রয়োজন হবে আমার এই নেতৃবৃন্দকে সবার সাথে যোগাযোগ করবেন। তারা যদি আপনাদের সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, আমার সাথেও যোগাযোগ করবেন। আমি আপনাদের ভাই হিসেবে সরাসরি আমার সাথে, আমার মোবাইল নম্বর বা ফোন নম্বর সবার আছে, আমি জানি, আমার সাথে যোগাযোগ করবেন। এই সমস্যার আমরা সমাধান দিব। এখন যেটা বক্তব্য, এখন একটু রাজনৈতিক কথাবার্তা বলতে হবে, তাই না? এতক্ষণ তো বললাম আমাদের এই গ্রামের মানুষের যে সমস্যা। আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, এটা আমাদের গ্রামের লোক, যে দেখেন আপনি কিন্তু রাস্তাঘাট, আপনার মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, কলেজ নির্মাণ করলে উন্নয়ন হয় না দেশের। এই বয়ান তো শেখ হাসিনাও দিয়েছিল যে রাস্তাঘাট বানাবো, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা বানাবো, মানুষকে চোখ ঝলসিয়ে দেবো যে আমি এইরকম এরকম স্থাপনা তৈরি করছি। কারণ স্থাপনা তৈরি করলেই তো মনে করেন আপনি সেখান থেকে টাকা পয়সা চুরি করা যায়, তাই না? কিন্তু আসলে উন্নয়নটা কি? আপনার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে এই গ্রামে 100টা মসজিদ, 100টা মন্দির দিয়ে আপনার লাভ হবে?
যদি আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত না হয়, যদি আপনার সন্তান শিক্ষিত হয়, তাহলে সে আপনাকে যে ধর্মের নীতিবোধ সেগুলো শেখাতে পারবে এবং আপনার জন্য সে পয়সা ইনকাম করতে পারবে, তাই না? সেজন্য আমি বলছি যে আমাদের এই ঘাটবুক ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কার্যক্রমের একটা ব্যাপক পরিবর্তন করতে হবে, যাতে স্কুল কলেজগুলোতে ঠিক মতো শিক্ষা দান করা হয়। বিএনপি যদি রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসে, আমি আপনাদের এই এলাকার সন্তান হিসেবে কথা বললাম, অন্তত শিক্ষাকে আমি সবচেয়ে গুরুত্বের জায়গা দেব, যে মানুষ যাতে সহজলভ্য উপায়ে এখান থেকে আমাদের স্কুল কলেজগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমি অবাক হয়েছি একটু শুনে, এখানে একটা আলাইপুর কলেজ আছে, সবাই ছেড়ে কলেজ ছিল না, আমি আলাইপুর কলেজে গিয়েছিলাম, সেখানে কথাবার্তা বলেছি, সেখানের কিছু আপনার এই যে একাডেমিক ভবনের কিছু সমস্যা ছিল, সেগুলো আমি প্রশাসনের সাথে কথা বলেছি। যেহেতু বিএনপি এখন ক্ষমতায় নেই, আমরা যতটুকু জনসম্পৃক্ত যতটা আমরা কাজ করি, সে আলাইপুর কলেজে আমি দেখলাম যে ওই কলেজ থেকে পাশ করে ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং ইঞ্জিনিয়ারিং কলেজেও নাকি চান্স পেয়েছে। আমি তো অবাক। আমরা যখন গ্রামে ছিলাম, আমি তো এই আইসগাতি গ্রাম থেকেই বড় হয়ে ঢাকায় গিয়েছি, এইখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে গেছি। আমাদের সবাই গ্রামের কলেজ থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়া যেত না। এখন দেখছি যে এই আলাইপুর কলেজ, আমাদের বেলফিয়া কলেজ, রূপসা কলেজ, এখান থেকেও পাশ করে বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেলে পড়ছে। সুতরাং শিক্ষার মান বা শিক্ষার প্রসার কিছুটা হয়েছে। আমরা যদি ক্ষমতায় আসি, ইনশাআল্লাহ এই গোটা রূপসা এলাকাকে আমরা একটা শিক্ষিত অঞ্চল হিসেবে, সবচেয়ে শিক্ষার হার যাতে বেশি হয়, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে সেই অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানে ফিরে যেতে পারে, আমরা সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করব। এই অঞ্চলে আমি দেখলাম যে স্বাস্থ্যের, বিশেষ করে দেখেন কোনো এই রূপসায় একটা আপনার নৈহাটিতে মনে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তাই না? আর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ঘাটবুকে কি আছে? আপনি কিন্তু এটা কি অ্যাক্টিভ কাজ করে? ধন্যবাদ। হ্যাঁ, যে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়। আর কিন্তু আমরা যদি এই যে স্বাস্থ্য কেন্দ্রগুলো যদি অ্যাক্টিভ থাকে, দেখেন আমি একদিন এই যে সেদিন বাজার ফেরিঘাট পার হচ্ছে, তখন রাত 9টা কি 10টা বাজে, আমি দেখলাম যে নন্দনপুর গ্রামের নাম অনেক শুনেছেন, 2 নম্বর সিফেলতলা ইউনিয়ন, তাই না? ওই গ্রামের একজন রোগী ভ্যানে করে, সে হাঁপাচ্ছে, ভ্যানে করে তাকে ফেরিতে করে সেই 250 হসপিটাল নিয়ে যাচ্ছে। লোকটার অবশ্যই হার্টের সমস্যা ছিল। তা আপনি চিন্তা করেন, ওই গ্রাম থেকে ওই শহর পর্যন্ত যেতে গেলে রোগী তো মারা যাবে বিনা চিকিৎসায়, তাই না? আমি চাই যে আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে, আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, এখানকার ডাক্তারগুলো যেন ঠিক মতো ডিউটি করে। আমি উপজেলার যে নির্বাহী কর্মকর্তা আছেন তার কাছে আবেদন জানাচ্ছি যে আমার গ্রামের মানুষ যেন এই স্বাস্থ্য সেবাটা পায়। তবে এই কথা নিশ্চিত, যদি আপনারা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেন, তাহলে আমরা যারা বিএনপি করে এই মঞ্চে যারা দেখছেন, আমরা সবাই বিএনপিটা, আমরা এই অঞ্চলের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করব এবং
যাই হোক, আমি যে কথাটি আরেকটা কথা বলছিলাম যে সন্ত্রাসের কথা, যে পার্শ্ববর্তী জেলার কিছু কিছু ইউনিয়ন থেকে লোকজন নাকি এখানে এসে বিভিন্ন রকম আমাদের নিরীহ মানুষের উপর অত্যাচার করে। আমি প্রশাসনকে আবারও আহ্বান জানাবো যে আপনারা এই বিষয়টি সুনিশ্চিত করেন, এই গ্রামের মানুষের নিরাপত্তা দিন। পার্শ্ববর্তী জেলার গোয়েন্দা সংস্থার লোক যদি থাকেন তাদের কাছে আহ্বান জানাবো আপনারাও যেন আমাদের এই টেরিটরিতে আসে, আমাদের এলাকায় এসে যেন এই সন্ত্রাসী কার্যগুলো না করে। এখানে আরেকটি জিনিস দেখলাম, আমাদের একটা জিনিস আমি প্রথমেই বললে ভালো হতো, আজকে নববর্ষ। এই নববর্ষ দেখেন, আমরা হিন্দু মুসলমান সবাই এই নববর্ষকে একইভাবে উদযাপন করি, তাই না? এখানে কোনো ভেদাভেদ নেই। এখানে যখন ঈদের জামাত হয়, আমাদের হিন্দু ভাইয়েরা সেই এই মিষ্টিটা পরে দাও, এই এই মিষ্টি পরে দাও, এই ছেলে থামাও, আমার বক্তৃতার পরে মিষ্টি খাওয়া সবাইকে। বিএনপি মিষ্টির ব্যবস্থা করেছে আপনাদের জন্য, ধন্যবাদ বিএনপিকে। পূজা উৎসব যখন হয় আমরা সবাই সেখানে অংশগ্রহণ করি। আমি মনে করি যে আমাদের এই রূপসা অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির আমরা স্থাপন করব। এখানে হিন্দু মুসলমান আমরা যুগ যুগ ধরে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। কয়েকটি কথা না বলে থাকতে পারছি না। আপনারা দেখেছেন যে অনেক সময় পার্শ্ববর্তী দেশ ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা হয় না? অনেক সময় হয়। সেই দাঙ্গার ঢেউ বাংলাদেশেও এসে পড়ে না? অন্য অন্য জায়গায়ও পড়ে, এটাই হয়। কিন্তু দেখবেন, আমি বলতে পারি যে বিএনপি অন্তত এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি রক্ষার্থে বাইরের দেশে যতই দাঙ্গা হোক, হিন্দু মুসলিম দাঙ্গা হোক, বা আমাদের কোনো জেলায়ও যদি হয়, অন্তত রূপসার মানুষ, অন্তত খুলনার মানুষ, আমরা এই দাঙ্গা পরিস্থিতিতে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমার মনে আছে 1994 সাল, খুব সম্ভব 94 সাল, বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসে 91 সালে, তখন আমি ছাত্রনেতা ছিলাম। ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের একটা সমস্যা হতো, তাই না? তখন আমি দেখলাম অনেকে আপনার উস্কানি দিতে লাগলো যে একটা দাঙ্গা লাগিয়ে দেবে, মানে একটা সন্ত্রাস লাগিয়ে দেবে মুসলিম এবং হিন্দু ভাইদের মধ্যে। তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল। আপনাদের মনে রাখা উচিত, আমাদের দল তখন তারা নিজেরা মাঠে থেকে প্রশাসনকে সাথে নিয়ে কোথাও কোনো রকম দাঙ্গা পরিস্থিতি বিরাজ করতে দেয়নি। ভারতে অনেক কিছু হয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা এর ছোঁয়া করতে দেয়নি। কারণ বাংলাদেশে আমরা যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে আমরা হিন্দু মুসলমানরা পাশাপাশি বসবাস করি। আমরা কিন্তু 94 সালে সেই দাঙ্গার ঢেউ কিন্তু বাংলাদেশে করতে দেয়নি। এবং আমার দৃঢ়, আমি জানি আমাদের রূপসায়ও তখন এই ভোলটি গ্রামে বলেন, আর ঘাটবুকে বলেন, বা নৈহাটিতে বলেন, বা শ্রীফুলতলা বলেন, বা বাহির দিয়া বলেন, কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি। কারণ বিএনপি এই সাম্প্রদায়িক সহিংসতায় বিশ্বাস করে না, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। 2002 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, আপনারা জানেন, তখন গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল, হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছিল। অনেকে সুশ্রী দিয়েছিল যে বিএনপি যাতে বাংলাদেশের ঢেউটা এসে পড়ে, বাংলাদেশেও হিন্দু মুসলিম দাঙ্গা হয়। কিন্তু তখন বিএনপি কঠোর হস্তে নেতাকর্মীরা রাজপথে থেকে সেই দাঙ্গা বাংলাদেশে তারা ঢেউ পড়তে দেয়নি। অর্থাৎ বাংলার এই জনপদে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতিতে আমরা বিশ্বাস করি। এই নববর্ষ গত পরশুদিন পালিত হয়েছে কলকাতায়, আমরা গতকালকে পালন করছি, তাই না?
বাংলা ক্যালেন্ডারে ওরা একদিন পিছিয়ে, আমরা একদিন আগে। দেখেন এই নববর্ষটা আমাদের কমন উৎসব হয়ে দাঁড়িয়েছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই নববর্ষ পালন করি, তাই না? এখানে কোনো দাঙ্গা নেই, কোনো আপনার একে অপরের জন্য বিতর্ক নেই। আমরা এখানে ঈদ উৎসব পালন করি, দুর্গা উৎসব পালন করি। একজন এসে বলে গেলেন যে এখানে কোনো শ্মশান ঘাট নেই। আসলে কি আছে এখানে কোনো শ্মশান ঘাট? হ্যাঁ হ্যাঁ, এখন এই শ্মশান ঘাট যে কর্তৃপক্ষ, যেটা ধর্ম মন্ত্রণালয়ের কাজ নাকি, এখন আপনারা একটা অ্যাপ্লিকেশন করবেন টিএনও বরাবর, তাই না? টিএনও বরাবর অ্যাপ্লিকেশন করবেন, ডিসিকে এক কপি দেবেন, বিভাগীয় কমিশনারকে এক কপি দেবেন। আমাদের এখানে যে বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি আছে এই যে মালিক ভাই, আর মালিক ভাই কিন্তু অনেক বয়স, জানেন? আমি তো আজকে শুনি অবাক, তার নাকি বয়স 78 বছর। মালিক ভাইটা জানান না? মালিক ভাই মনে হয় মালিক ভাই 78 বছর বয়স। 47 সালের যখন দেশ বিভাগ হয়, ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল, তখন তার জন্ম। কিন্তু আমার কাছে মনে হয় মানিক ভাই মনে হচ্ছে আমাদের বয়সী একজন লোক, তাই না? স্বাস্থ্য চেয়ে তাই মনে হয় না? আল্লাহর রহমত, বিশেষ রহমত, সবচেয়ে বিধাতার সবচেয়ে বড় রহমত কিন্তু একটা সুস্বাস্থ্যের অধিকারী দেয়া, মানুষকে সুস্বাস্থ্য দেয়া, রোগ বলাই থেকে মুক্তি দেয়, এটা কিন্তু বিধাতার সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু শরীর সুস্থ থাকে, তা বিধাতার একটা রহমত তার উপর আছে। আমি তাই তাকে অনুরোধ করব, তিনি আমার দলের সভাপতি কিন্তু, আর তার সেক্রেটারি মিখাইল বিশ্বাস। ও তারপরেও আমি তারা দুইজন যে যেখানে আরো আমাদের যে নেতৃবৃন্দ আছেন, নন্দু চেয়ারম্যান, আরো যারা নেতৃবৃন্দ আছেন, সবার নাম এই মুহূর্তে বলতে পারলাম না, যেহেতু পার্টির কিছু প্রোটোকল মেনটেন করতে হয়, তাই না? অনেক তারা কিন্তু এই যে কথাটা বললাম যে টিএনও, ডিসি, বিভাগীয় কমিশন কর্তৃক আমাদের এখানে একটা আপনার শ্মশান সংস্কার বলেন বা উন্নয়ন বলেন, এইভাবে একটা অ্যাপ্লিকেশন করে আমার কাছে একটা কপি দিবেন। আমার কাছে অফিসে দিলেই হবে, যে খালি বললে হলো যে আমরা টিওর কাছে দিয়েছি, ডিসির কাছে দিয়েছি বা ওইখানে দিয়েছি। আর এটা মনে হয় ধর্ম মন্ত্রণালয়ের কাজ, খুব সম্ভব, তাই না? তা আমরা যেহেতু এখনো তো বিরোধী দল, বিএনপি এখনো বিরোধী দল না, নির্বাচন হলে আমরা সরকার, যদি আপনারা ভোট দেন তারপরে আমরা এটা, তাহলে আমি এখনই হয়তো বলতে পারতাম যে ধর্মমন্ত্রী মহোদয় আমার এইখানে আপনার শ্মশান ঘাট ডেভেলপমেন্ট করতে হবে। এখন তো একটা নিয়মের মাধ্যমে যেতে হবে। তাই আমার দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমাদের এই শ্মশান ঘাটের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে আপনারা কর্তৃপক্ষের কাছে অ্যাপ্লিকেশন করুন, আমাকেও জানান, আমি এটার জন্য ব্যবস্থা নিব। এখানে যে মসজিদগুলো আছে, মন্দিরগুলো আছে, যে স্কুল কলেজগুলো আছে, তারও সংস্কারের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে আমি এই ক্লাব সংস্কৃতিতে পরে আসবো। কারণ আমাদের ছেলে মেয়েগুলো যদি স্কুল কলেজে ঠিক মতো না যায়, যদি ঠিক মতো স্বাস্থ্যসেবা না পায়, আমি যেটা বলতে পারি যে খেলার মাঠ, আমাদের এই অঞ্চলে খেলার মাঠ আমি দেখেছি, মাঝে একটা ফুটবল খেলা উদ্বোধন করে, কোন মাঠে ওটা? নারকেলি চাঁদপুরি মাঠে যায়, দেখি কি এত উঁচু নিচে মাঠ। তা আমি বললাম যে এটাকে ড্রেসিং করে সমান্তরাল করার জন্য, যদি খেলাধুলায় অংশগ্রহণ না করে আমাদের ছেলেরা, আমাদের সন্তানগুলো, এরা তো পড়াশোনা করে মনে রাখতে পারবে না। আপনার পড়াশোনা করে মনে রাখার জন্য প্রধান শর্ত হলো তাকে বিকালে খেলার মাঠে যেতে হবে। আমরা দেখেছি আমাদের অভিভাবকগুলো আমাদের সন্তানদেরকে বিকালবেলাও প্রাইভেট করতে পাঠান, বিকালবেলাও টিউশনি করতে, এগুলো ঠিক না। কিন্তু আপনি পড়াশোনার জন্য তাকে যথেষ্ট সময় দিবেন, কিন্তু বিকালবেলা আমাদের সন্তানগুলো যেন মাঠে খেলাধুলা করতে পারে, সেই পর্যাপ্ত মাঠ আমাদের এখানে আছে কিনা আমার ধারণা খুব কম আছে। তবে আমি এই মাঠ সংস্কৃতিতে বিশ্বাস করি,
কারণ আমি যখন ছোটবেলায় এই অঞ্চলে ঘুরে বেড়াতাম, তখন আমরা বিকালে সেই স্কুল ছুটি হলেই অনেক সময় ভাত না খেয়েই মাঠে চলে যেতাম। মাঠে যে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করে যখন বাড়ি আসতাম, ঘুম লাগতো, এটা ঠিক, কিন্তু যেগুলো পড়তাম তা কিন্তু মনে থাকতো। আপনি যত খেলাধুলা করবেন, ফিজিক্যাল ফিটনেস যত থাকবে, তত আপনার ব্রেইন কিন্তু শার্প হবে, তীক্ষ্ণ হবে। সুতরাং আমি ক্লাবের কথাটা এখন বলবো না, আমি বলবো এই যে মাঠ কালচার, মাঠগুলোকে আমি সতেজ রাখতে চাই, মাঠগুলোকে আমি উন্মুক্ত করতে চাই, আরো বেশি বেশি খেলার মাঠ আমি তৈরি করতে চাই, যাতে আমাদের সন্তানগুলো দৌড়ঝাঁপ অন্তত করতে পারে, ফিজিক্যাল ফিটনেসটা ভালো থাকে, তাই না? আর আমাদের এই অঞ্চলের যে অবহেলিত নিপীড়িত মানুষ, এরা আর কখনো নিজেকে বঞ্চিত ভাববেন না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের সাথে আছি। আমি নির্বাচিত হই আর না হই, আমি দীর্ঘদিন আপনাদের সাথে রয়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের থাকবো। এই শুভ নববর্ষে 1432 আমাদের একটি বিজয় অনুষ্ঠান, বিজয় উৎসবে যেন পরিণত হয়। যে নির্বাচনের কথা আমাদের দরকার, কারণ গত 17 বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, তাই না? এখানে যারা আওয়ামী লীগ করেন তারা কি ভোট দিতে পেরেছেন বলেন? এখানে যারা আমরা যারা বিরোধী দল করি আমরা তো পারিনি। আমার প্রশ্ন, যারা আওয়ামী লীগ করতেন তারা কি ভোট দিতে পেরেছেন? তাও দিতে পারেননি। ভোটের কালচারটা একদম ধ্বংস করে দিয়ে গেছে। ভোট কিন্তু একটা উৎসব, ভোট কিন্তু একটা উৎসব। আমরা গত 17 বছর সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আমরা তাই এই বলটি মাঠ থেকে 1432 এই নববর্ষের দিনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় জনগণ বুঝে নিতে বাধ্য হবে যে আপনি সময় ক্ষেপণ করে আপনার নিজের অপরিহার্যতা, আপনি বলতে আমি ডক্টর ইউনূস সরকারের কথা বলছি, আপনার অপরিহার্যতা প্রমাণ করে ছলে বলে কলে কৌশলে আপনি ক্ষমতায় আঁকড়ে থাকতে চান। তাই বলতে চাই যে আগামী কিছুদিনের মধ্যে আপনাকে পরিষ্কার একটা ধারণা দিতে হবে বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে আমার এই গ্রামের সহজ সরল সবুজ অবুজ এই পল্লী মানুষগুলো আল্লাহর রহমতে তারা তাদের নেতা নির্বাচনে তাদের ভোট দেওয়ার, তাদের যে অধিকার, যে তাদের নেতা কে হবে তারা নিজেরাই সিদ্ধান্ত দেবে। সেই নেতা নির্বাচনের একটা সিদ্ধান্ত নেওয়ার তারা সুযোগ পাবে। সেই অধিকার থেকে যদি আমাদেরকে বঞ্চিত করা হয়, গত 17 বছর বঞ্চিত, আবার যদি বঞ্চিত করা হয়, তাই জন্য আমরা যে চূড়ান্ত সময়সীমা দিচ্ছি যে ডিসেম্বরের মধ্যে আমরা যেন নিজেদের নেতা নিজেরা নির্বাচন করতে পারি, ভোট দিতে পারি, সেই ব্যবস্থা করবেন, সেই প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। একই সাথে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন জেলা বিএনপির সৌজন্যে, সেই সমস্ত বিশেষ করে আমাদের ইউনিয়নের যে নেতৃবৃন্দগুলো আছেন, আমাদের ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দের নাম বলতে গেলে অনেকের নাম বলবো, অনেকের নাম বলতে বাদ হবে, তাই না? তাহলে আমার কি উচিত হবে যে আমাদের বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, এই গ্রামের সমস্ত মানুষ যারা আজকে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত পারেন নাই বিভিন্ন কারণে, এবং আমাদের যে নেতৃবৃন্দগুলো আছেন সবাইকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীরতম স্থান থেকে, এবং জেলা বিএনপিকে, উপজেলা বিএনপিকে, ইউনিয়ন বিএনপিকে এবং এই বুলটি গ্রামের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমাদের প্রিয় মানুষকে এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন সিন্দুরডাঙ্গা ডুবা বুলুড়ি বিএনপি ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আপনাদের ফুল নিয়ে আমাদের প্রিয় মানুষ প্রধান অতিথিকে আইজুল বাড়ি হেলালকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান মিষ্টি মুখ এখনই শুরু হবে। একটি প্যাকেট নিয়ে একজন যাবেন, একটি প্যাকেট নিয়ে যাবেন। আপনারা প্লিজ কেউ উঠবেন না, আপনারা প্লিজ কেউ উঠবেন না। আমাদের প্রিয় মানুষ আজিজুল বাড়ি হেলাল নববর্ষের শুভেচ্ছা হিসেবে আপনাদের জন্য মিষ্টির আয়োজন করেছেন। আপনারা মিষ্টি গ্রহণ করবেন এবং তার জন্য দোয়া করবেন। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখনই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব। আমাদের সভা চলমান থাকবে, আমাদের সভা শেষ হয়নি। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম এখন শুরু হবে। ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সিন্দুরডাঙ্গা ডোবা বলনি বিএনপি নেতৃবৃন্দ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজিজুল বাড়ি হেলালকে এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টুকে খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দকে বরণ করে নিচ্ছেন বিপুল সহ বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। সবাইকে ধন্যবাদ ফুল দিয়ে আমাদের অতিথিদের বরণ করার জন্য। মিষ্টি আপনারা প্লিজ যারা স্বেচ্ছাসেবক রয়েছেন একটি প্যাকেট একজনের হাতে রাখেন। আব্দুর রউফ আপনার হাতের প্যাকেটগুলো অন্য সবার কাছে দিয়ে দেন, একার হাতে তিনটে রাখবেন না, এক একজন একটি প্যাকেট নিয়ে